সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা আমাদের এই স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে কিন্তু স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আলোচনা করে থাকি। সেই সাথে চেষ্টা করি যে এটির সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনায় থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শিশুদের দাঁতের যত্ন। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। অনুষ্ঠানের শুরুতেই চলো দর্শক আমরা পরিচিত হই আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ আশাফুজ্জোহা রাজ 1976 সালের আগস্ট মাসে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2000 সালে পায়োনিয়ার ডেন্টাল কলেজ থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি রাজ ডেন্টাল সেন্টারের প্রতিষ্ঠাতা হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। দর্শক যারা দেখছেন সবাইকে স্বাগত। দাঁতের ব্যাপারে আপনারা একজন ডেন্টিস্ট হিসেবে কম বেশি সবাইকে পরামর্শ দিয়ে থাকেন যে যত্ন করতে হবে, কিন্তু আমরা কিন্তু যারা অভিভাবক রয়েছে অনেক সময় শিশুদের দাঁতের ব্যাপারে একটু অবহেলা করে থাকি। এক্ষেত্রে আপনার পরামর্শ কি যে কেন আসলে শিশুদের দাঁতের যত্নের দরকার রয়েছে? শিশুদের দাঁতের গুরুত্ব খুবই বেশি, যেহেতু স্থায়িত্বকাল কম। অনেক বাবা মা বা অভিভাবক মনে করে যে এটা আসলে কয়েকদিন পড়ে যাবে, কেনই বা এটাকে কষ্ট করে যত্ন করতে হবে। আর বাচ্চারা তো ব্রাশের ব্যাপারে অতটা উৎসাহী হয় না বা চায় না, কেন এটাকে পরিষ্কার করার দরকার হবে। বাট সবাইকে জানতে হবে যে দুধ দাঁতের গুরুত্ব কিন্তু শিশুর মানসিক এবং দৈহিক দুইটার কথাই বলছি, দৈহিক এবং মানসিক বিকাশের ক্ষেত্রে শিশুদের এই দুধ দাঁত অনেক বড় গুরুত্ব বহন করে। এটা কিন্তু গবেষণায় স্পষ্ট উঠে এসেছে। এর পাশাপাশি শিশুদের প্রপার পুষ্টি, কারণ বাচ্চাদের তখন বড় হয়ে ওঠার সময়, তখন যদি সে প্রপার পুষ্টি না পায় বা যথাযথ পুষ্টি না পায়, শিশু কিন্তু নানা ধরনের রোগে ভুগবে, তার যেই স্বাভাবিক যে চলাচল সেটা বাধাগ্রস্ত হবে। সুতরাং প্রপার পুষ্টির জন্যও কিন্তু ভালো সুস্থ দাঁতের প্রয়োজনীয়তা অনেক বেশি। এরপর আরেকটি আসছে যে সৌন্দর্য। যদি শিশুদের দুধ দাঁত আগেই নষ্ট হয়ে যায় নির্দিষ্ট সময়ের আগে, অথবা টাইম হয়ে গেছে দাঁত পড়ছে না, সেক্ষেত্রেও কিন্তু চেহারার অন্যরকম একটি বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে, কারণ যে স্থায়ী দাঁতটি আসে সেটি এলোমেলো বা ফাঁকা হয়ে যাওয়ার প্রবণতাটি অনেক বেশি থাকে। একজন শিশু জন্মগ্রহণ করার আসলে কতদিন পর থেকে তার মাড়ি এবং দাঁতের যত্ন নেওয়া উচিত? শুরুতেই কিন্তু মুখে দাঁত থাকে না, কিন্তু বাচ্চা কিন্তু দুধ খাচ্ছে বা খাওয়া দাওয়া করছে এই সময়টাতে, আমরা বলে থাকি তখন থেকেই আসলে মুখের যত্নটি নিতে হয়। কিভাবে? কারণ দাঁত তো নেই, ব্রাশও করা যাবে না, জাস্ট পরিষ্কার সুতি কাপড় সেটা এনশিওর করে নিতে হবে যে কাপড়টিকে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে। সুতি কাপড় সেটা আঙ্গুলে পেঁচিয়ে একটু গরম পানিতে ভিজিয়ে ওইটা দিয়ে যদি রাত্রে একবার বাচ্চার মাড়িটি এবং জিভটি পরিষ্কার করে মুছিয়ে দেওয়া হয়, তাহলেই কিন্তু বাচ্চার মুখের স্বাস্থ্য অনেক ভালো থাকে। আর যখনই দাঁত উঠবে তখন থেকেই কিন্তু তার প্রতি কেয়ার নিতে হবে, দেরি করা যাবে না। 6 মাস হোক বা 7 মাসে যখন প্রথম নিচের দাঁত ওঠা শুরু করে তখনই সেটার দিকে গুরুত্ব দিতে হবে। একইভাবেই এই যে সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে এই দাঁতগুলিকে খাওয়ানোর পর, বিশেষ করে রাত্রে যখন ঘুমাতে যায় তার আগে ভালো করে পরিষ্কার করিয়ে দিতে হবে। তা না হলে কিন্তু তখন থেকেই দাঁতে গর্ত শুরু হওয়ার প্রবণতাটি রয়ে যায়। আবার জীবার মধ্যে বাচ্চাদের এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন খুব কমন হয়ে থাকে, সেটাও কিন্তু হতে পারে। তো এগুলোকে প্রিভেনশনের জন্যে শুধু এইটুকু কাজ, কাপড় পেঁচিয়ে গরম পানিতে একটু ভিজিয়ে মুছে দিতে হবে মুখটাকে, তাহলে কিন্তু বাচ্চার এই মুখের স্বাস্থ্যটি ভালো থাকে। আর আরেকটি বিষয় দর্শকদের বলতে চাই, সেটি হচ্ছে গর্ভধারণের সময় বা গর্ভ অবস্থার 6 মাস বয়স থেকে কিন্তু শিশুদের দাঁত গঠন প্রক্রিয়া শুরু হয়। তো গর্ভবতী মেয়েরা যদি ওই সময় প্রপার ক্যালসিয়ামযুক্ত খাবার না খায়, তাহলে কিন্তু এই গর্ভের শিশুটি যেটা বড় হচ্ছে পেটের মধ্যেই, তার যে হাড় গঠন বা দাঁত গঠন এটি দুর্বল হয়ে যাবে। দেখা যাবে পরবর্তী দাঁত ওঠার পরে সে দাঁত সহজেই ভেঙে যেতে পারে, ক্যারিজ হতে পারে। তো এটাও মাথায় রাখতে হবে। মুখের ভিতরে শিশুদের দেখা যায় যে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন হয়, যেটি কথা আপনি বলছিলেন। এই ফাঙ্গাল ইনফেকশনের কারণে শিশুর আসলে কোন কোন ধরনের সমস্যা হতে পারে মুখের ভিতর ছাড়াও? প্রথমেই যেটা বাচ্চা খেতে চাবে না, কারণ বাচ্চার এর মধ্যে ব্যথা করে প্রকাশ করতে পারছে না। আমরা দেখলেই বুঝতে পারবো যে বাচ্চার জিভার উপরে বিশেষ করে হয় সাদা এক ধরনের দইয়ের মধ্যে প্রলেপ পড়ে, যেটা একটু কাপড় বা একটু আঙ্গুল দিয়ে টান দিলে একটু দইটা একটু উঠে আসে এবং নিচে লাল দেখা যায়। এটা একটা বাজে ধরনের ক্ষত। বাচ্চা প্রকাশ করতে না পারলেও তার খাওয়া দাওয়া করছে না, বিরক্ত করছে, কান্নাকাটি করছে। এই বিষয়গুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে হবে যে তার মুখের মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। ফলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিয়ে, যেহেতু ছোটো বাচ্চা, তার বয়স, তার বডি ওয়েট চিন্তা করে ডাক্তার এক ধরনের অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দিতে পারে এবং পরিষ্কারের নিয়মটি দেখিয়ে দিতে পারে। সহজে কিন্তু এখান থেকে পরিত্রাণ পাওয়া যায়। শিশুদের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে তাদের দাঁতগুলো একটু আঁকা বাঁকা থাকে, এটার বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? হ্যাঁ,
আগে যেটা বলছিলাম যে এই দুধদাঁত যদি কোনো কারণে এই পড়ে যাওয়ার আগেই নষ্ট হয়ে যায়, যে ক্যারিজ হয়ে গেল, গর্ত হয়ে গেল, দাঁতটি পড়ে গেল, ভেঙে গেল, ফেলে দিতে হলো, ফলে ওই দাঁতটি যে নিচেরটি আসছে এটি এই জায়গাটিতে উঠতে পারে না, ফলে হয় তার বাঁকা হয়ে যেতে পারে, ফাঁকা হয়ে যেতে পারে। এটি আসলে এলোমেলো দাঁত হওয়ার প্রধান কারণ। আরেকটি কারণ হচ্ছে, যদি এটির সংখ্যা কম, সেটি হচ্ছে অনেক বাচ্চায় দেখা যায় যে আঙ্গুল চষার একটা অভ্যাস থাকে, খুব স্বভাবগত কারণেই। এই অভ্যাসটি যদি দীর্ঘমেয়াদী রয়ে যায়, যেমন দেখা যায় 5-6 বছর পর্যন্ত যদি রয়ে যায় আঙ্গুল চুষছে, তাহলে কিন্তু এই মুখের চোয়াল সহ দাঁত সামনের দিকে এসে দাঁত ফাঁকা হয়ে যায়, খুব কমন এটা হতে পারে। অথবা যদি জন্মগত কারণেই এই চোয়ালের যেই শেপ এবং দাঁতের যে শেপ, এটা যদি সামঞ্জস্য ঠিক না থাকে, চোয়াল বড় হচ্ছে, দাঁত ছোট হচ্ছে, অথবা দাঁত বড় হচ্ছে, চোয়াল ছোট হচ্ছে গঠনগত কারণে, তাহলেও কিন্তু দাঁত এলোমেলো বা একটার উপর একটা উঠে যেতে পারে। এই নানা কারণেই আসলে এলোমেলো দাঁতটি হয়ে যেতে পারে। আচ্ছা, স্বাভাবিক শিশুরা ছাড়াও কিন্তু অনেক সময় দেখা যায় যে বিশেষ চাহিদা সম্পন্ন যে শিশুরা রয়েছে তাদেরও কিন্তু দাঁতের বিভিন্ন ধরনের সমস্যা থাকে এবং এদের আসলে দাঁতের টেক কেয়ার করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এক্ষেত্রে আপনার আসলে এক্ষেত্রে মতামত কি বা পরামর্শ যে কীভাবে আসলে তাদের দাঁতগুলোকে ভালো রাখা যায়? এটি আসলে আমাদের জন্য না, সারা বিশ্বে একটি চ্যালেঞ্জিং ইস্যু। কারণ এই সমস্ত বাচ্চারা বাসায় কখনোই স্বাভাবিক মানুষের মধ্যে দাঁত ব্রাশ করতে চায় না, এবং বাবা মাদেরকে বা অভিভাবকদেরকে একটু ধৈর্য সহকারে তাদেরকে এটি করার ব্যবস্থা করতে হবে শুরু থেকেই। যারা একদম ছোটো বাচ্চা থেকে এই অভ্যাসটি করাতে পারে, তারা কিন্তু আবার আমরা দেখেছি, আমরা তো অনেক পেশেন্ট হ্যান্ডেল করে আমরা দেখি যে যারা ছোটোবেলা থেকেই এই দাঁতের যত্নের ব্যাপারে উৎসাহিত বা করছে, তারা কিন্তু পরবর্তীতে ফলো করে। বাট যেসব বাবা মারা ধৈর্যহীন হয়ে যায়, যে আসলে তাদেরকে বারবারই বলতে ইচ্ছা করে না, বা তারা বেশি চঞ্চল হয়ে থাকে বা অন্য কোনো আচরণ করছে, সে কারণে করতে পারছে না, তারা কিন্তু বড় হলেও এই ব্রাশটি করে না, কারণ একদমই তারা এই অভ্যাসটি আসে না তাদের মধ্যে, তখনই কিন্তু রোগগুলি হয়, ক্যারিজ বলি, মাড়ির রোগ বলি। তো যাই হোক, বর্তমানে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থার উন্নতির সাথে সাথে আমরাও কিন্তু নানা ধরনের ব্যবস্থা করছি এইসব বাচ্চাদের জন্য। কারণ সারা বিশ্বে কিন্তু এখন এই ধরনের বাচ্চাদের সংখ্যা কিন্তু বাড়ছে, খুব একটি উদ্বিগ্ন কারণ যাই হোক, বাট হচ্ছে এটা, এবং এই দাঁতের সমস্যাটাও এদের খুবই কমন হয়ে যাচ্ছে। তার জন্য আমরা অনেক সময় বাচ্চাদেরকে একান্তই যদি বুঝিয়ে চিকিৎসা দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু হসপিটালে ভর্তি হয় পুরো অজ্ঞান করে চিকিৎসা করা হয়। অথবা আমাদের দেশে আস্তে আস্তে আসছে সিডেটিভ ডেন্টিস্ট্রি, বাচ্চাকে বিশেষ যন্ত্রের সাহায্যে ঘুম পাড়িয়ে এই ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে। তো একসময় যেটা মনে হতো যে এইসব বাচ্চাদের যাদের চিকিৎসা করাটা খুব দুরূহ ব্যাপার, বিষয়টি এমন নয়, বা এই রোগ যে বাচ্চাকে পুষিয়ে রাখবে এমন বিষয়টিও নয়। সঠিক কেন্দ্রে যে এই চিকিৎসা ব্যবস্থা করিয়ে নিতে হবে, যাতে করে কোনো রোগ হয়ে গেলে সেটা যাতে না বাড়ে, না বাচ্চাদের ভবিষ্যতে কষ্ট না দেয়। কারণ এইসব রোগ কিন্তু পুষে রাখলে বাচ্চা তো এমনিতেই চঞ্চল, আরও বেশি রকমের মানসিকভাবে বাচ্চারা দুর্বল থাকে। আচ্ছা, আমরা জানি যে আসলে যারা অ্যাডাল্ট পার্সন রয়েছেন তাদের যদি দাঁতের সমস্যা থাকে, দাঁতের সমস্যা থেকে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে কি শিশুদের একই ধরনের প্রবলেম হওয়ার কোনো সম্ভাবনা আসলে আছে কিনা? হ্যাঁ, হতেই পারে, কারণ শিশুদের যে রোগটি মুখের মধ্যে হচ্ছে, বড়দের মতোই সেই রোগটি কিন্তু তার রক্তবাহিকায় মিশে নানা ধরনের জটিলতা তৈরি করতেই পারে। কমনলি এটা একদম অনেক গবেষণা বলছে। আচ্ছা, কি কি ধরনের জটিলতা আসলে সাধারণত দেখা যায় শিশুদের দাঁতের সমস্যা থেকে? হ্যাঁ, প্রথমে যেটা বলছিলাম যে অপুষ্টির কথা, এগুলো তো কমন রয়েই গেল। এর বাইরে যে তাদের হৃৎপিণ্ডের প্রবলেম হতে পারে, মস্তিষ্কের প্রবলেম হতে পারে, কিডনি সমস্যা হতে পারে, এগুলো কিন্তু একদমই রিসার্চ উঠে আসছে। হাড় ক্ষয় হতে পারে, চোয়ালের হাড় ক্ষয়, এই হাড় ক্ষয়ের সাথে সাথে তাদের শরীরে হাড় ক্ষয় হতে পারে। নানা ধরনের জটিলতা কিন্তু শিশুদের এই দাঁতের অবহেলা থেকে হতে পারে। আপনার কাছে এখন একটু জানতে চাই যে যাদের দাঁত এলোমেলো তাদের ক্ষেত্রে নিশ্চয়ই বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট রয়েছে, তার মধ্যে অন্যতম একটি ট্রিটমেন্ট হচ্ছে অ্যালাইনার। এই অ্যালাইনার সম্পর্কে একটু জানতে চাই। এটি একটি নতুন চিকিৎসা পদ্ধতি। আমরা যেমনটি বাংলাদেশের প্রেক্ষাপটে ব্রেসেস যে চিকিৎসাটি, এটা অনেকেই পরিচিত এই সম্পর্কে, যে এলোমেলো দাঁত হলে এক ধরনের বিশেষ মেটাল দাঁতের মধ্যে বসিয়ে দিয়ে তার লাগিয়ে দেওয়া হয়। খুব কমলি রাস্তায় চোখেও পড়ে, যে হাসলে এটা দেখা যায়। এটি অনেক কার্যকর এবং একটি সহজ আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা করার মাধ্যম, যেটি বাংলাদেশে এখন সফলভাবে হচ্ছে। এর পাশাপাশি নতুন যে অ্যালাইনার সিস্টেমটি চালু হচ্ছে, এটি এখন বাংলাদেশে চলে আসছে আলহামদুলিল্লাহ, এবং সফলভাবে হচ্ছে। সেটি হচ্ছে একটা বিশেষ প্লাস্টিক, একটি অ্যাক্রাইলিক দিয়ে তৈরি একটি ডিভাইস, যেটি শিশুদের বা যে বয়সে আমরা চিকিৎসা শুরু করতে বলি, সেখান থেকে এটি পরিয়ে দিলে এই ব্রেসেসের যে কিছু জটিলতা রয়েছে, জটিলতা বলতে প্রথমে দেখতে খারাপ লাগে, অনেক সময় খাওয়া দাওয়ার একটু অসুবিধা হয়, দাঁত পরিষ্কারের অসুবিধা হয়, কারণ দাঁত স্মুথলি নাই, তার মধ্যে বিভিন্ন স্ক্রু রয়েছে, তার রয়েছে, সেখানে খাবার ঢুকে দাঁতের ক্যারিজ করতে পারে, মাড়ি ঢুক করতে পারে, নানা জটিলতা করতে পারে। আর সবচেয়ে বড় সেটা হচ্ছে কসমেটিক পারপাস, মানে হাসলে তো অনেকে এগুলো দেখা যায় বলে এগুলো করতে চায় না, কারণ দীর্ঘমেয়াদী।
প্রায় 1 বছরের বেশি সময় এটা পরে রাখতে হয়। তো এইটার জন্য কিন্তু অ্যালাইনারের জন্ম। এটি একদম ক্লিয়ার একটা ডিভাইস, যেটা দাঁতে পড়লে বোঝা যায় না যে আসলে কিছু পড়ে আছে। দাঁতটা দেখা যায়, ভিতরের দাঁতটি দেখা যায়, আর নিজে পেশেন্ট খুলতে পারে। যখন খাবে তখন সে খুলে রেখে সে আরাম করে খেতে পারবে। দাঁত ব্রাশের সময় বা দাঁত পরিষ্কারের যে সিস্টেমটি আছে এটি ভালোভাবেই করতে পারবে খুলে রেখে, আর তারপরে সে নিজেই পরে ফেলতে পারবে। তো এই সুবিধার কারণেই কিন্তু এই অ্যালাইনার চিকিৎসাটি সারা বিশ্বে এখন জনপ্রিয়তা পাচ্ছে। এই ক্ষেত্রে কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে বা থাকতে পারে? আমি আগেই বলছি যে এটা আলাদা ডিভাইস, এটা অ্যাক্রাইলিক ম্যাটেরিয়াল দিয়ে তৈরি এবং এটা সেফ মুখের আমাদের স্বাস্থ্যের সেবার জন্য বা আমাদের মুখের যেই ত্বকের সাথে সংবেদনশীলতার সাথে রিসার্চ করে কিন্তু এই প্রোডাক্টটি তৈরি করা হচ্ছে। যার ফলে আমরা বলতে পারি যে এটা একদম একটি নিরাপদ চিকিৎসা ব্যবস্থা। জাস্ট মুখে পরে রাখতে হয়, পেশেন্ট তো খুলতেই পারছে। এটা পেশেন্টের যখন একটু বেশি কাজ করছে বা খাওয়া দাওয়ার সময় থাকছে বা যখন খোলার প্রয়োজন মনে করছে সেটি খুলে রাখতে পারে। তবে হ্যাঁ, লম্বা টাইম খুলে রাখলে আবার কাজ হবে না। দিনের সর্বোচ্চ একটি সার্টেন পিরিয়ড, সর্বোচ্চ আমরা বলেছি 3 ঘন্টার বেশি খোলা রাখা উচিত নয়, তাহলে আবার এই চিকিৎসাটি অনেক লম্বা টাইম হয়ে যাবে। তো দেখা যাক যখন দরকার খুলতে পারবে আবার লাগাতে পারবে, যেটি ব্রেসেসের ক্ষেত্রে সম্ভব নয়। এই জন্যই অ্যালাইনারকে বলা হচ্ছে কমফোর্টেবলি একটি উন্নত চিকিৎসা। তবে পাশাপাশি এটাও একটু বলে রাখি, সব এলোমেলো দাঁত আবার এই অ্যালাইনার দিয়ে হয় না। যাদের খুব বেশি রকমের এলোমেলো তাদের আসলে বিশেষ অ্যালাইনার ছাড়া আসলে অত সহজে দাঁতকে সুন্দর করা সম্ভব হয় না। সেক্ষেত্রে বয়সের একটি বিষয় রয়েছে, কোন বয়সে রুগী ডাক্তারের কাছে আসছে এবং কোন বয়স থেকে এই চিকিৎসাটি শুরু করছে, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু এর যে চিকিৎসার ডিউরেশন বা চিকিৎসার সফলতা সেটা নির্ভর করে। সাধারণত শিশুদের কত বছর বয়স থেকে আপনারা এই অ্যালাইনার ট্রিটমেন্ট আসলে করার জন্য শিশুটিকে এলিজিবল মনে করেন? আসলে দুধ দাঁত পড়ে যায় কিন্তু মোটামুটি আমরা বলতে পারি যে 9 বছর 10 বছরের মধ্যে সাধারণ দাঁতগুলি পড়ে যায়, কখনো 11 বছর 11.5 কিছু তারতম্য হতে পারে। তো আমরা বলি যে আসলে এই 13 বছর থেকে এই ডাক্তারের কাছে আসা উচিত। যদি তার দাঁতের এই এলোমেলো বা ফাঁকা নোটিস করা যায় তাহলে শুরু থেকে চিকিৎসকের পরামর্শ থাকলে চিকিৎসকই বলে দেবে যে তার বডি ওয়েট, তার আদার স্ট্রাকচার, রুগীর হ্যাবিট কেমন ব্রাশিংয়ের, এগুলোর উপর ডিপেন্ড করে কোন বয়সে কখন এই অ্যালাইনারটি দেওয়া যাবে এটা চিকিৎসক নির্ধারণ করে দেবে। তবে অবশ্যই এই দুধ দাঁত পড়ে যাওয়ার পর থেকে যখন স্থায়ী দাঁত উঠে তখনই চিকিৎসকের পরামর্শ থাকতে হবে। তা নাহলে বয়স যত বাড়বে চিকিৎসা তো অবশ্যই সফলভাবে করা যাবে, যে কোনো বয়সেই করা যাবে। আমি আবারও রিপিট করছি, যে কোনো বয়সেই এই এলোমেলো দাঁতের চিকিৎসা করা যাবে, বাট সেটি একটু সময় সাপেক্ষ হয়ে যায়, জটিল হয়ে যায়। সহজ করার জন্যই এই 13 বছর থেকেই আসলে চিকিৎসকের পরামর্শ নিয়ে দাঁতের যে এলোমেলো বিষয়টিকে কিভাবে চিকিৎসা করা যাবে সেটি নিশ্চিত হয়ে নিতে হবে। ঠিক স্যার, আমরা আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে শিশুদের এই দাঁতের যত্ন কীরকম হতে পারে। তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে। এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস এগুলো বাচ্চারা খাচ্ছে এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়।
তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। শিশুদের ক্ষেত্রে খুব কমন একটি সমস্যা শুনতে দেখা যায় যে তাদের দাঁত ব্যথা করছে বা গাম থেকে রক্ত পড়ছে। এক্ষেত্রে আসলে সার্বিকভাবে আপনার পরামর্শ কি যে দাঁতকে কিভাবে ভালো রাখা যায় শিশুদের? দাঁতের গর্ত হয়ে গেলে খুব সহজ বাচ্চাকে বুঝিয়ে ফিলিং করিয়ে নিলে দাঁত সুস্থ হয়ে যাবে। আর ব্যথা শুরু হয়ে গেলে যেটা খুব কমন, ব্যথা হয়ে যায়, দাঁতের গোড়া একটু ফুলে যায়, সেক্ষেত্রে বড়দের যেমন রুট ক্যানেল চিকিৎসা বলি, বাচ্চাদের এটাকে বলা হয় পালপেক্টমি। এটি একটি সহজ চিকিৎসা, বাট রুট ক্যানেলের একটু আলাদা, কারণ দাঁতের নিচে আছে স্থায়ী দাঁত, এমন কিছু দেওয়া যাবে না যাতে ওই দাঁতের ক্ষতি হয়। এটিকে নিশ্চিত করে দাঁতের চিকিৎসা দেওয়া সম্ভব, যাতে করে নির্দিষ্ট সময় পর্যন্ত দাঁতটি ধরে রাখা যায়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই শিশুদের দাঁত নিয়ে এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য এবং কি কি আসলে ট্রিটমেন্ট পদ্ধতি রয়েছে সেগুলো সম্পর্কে এত বিস্তারিত বলার জন্য। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম শিশুদের দাঁতের সমস্যা নিয়ে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। হাড় ক্ষয় জিনিসটা কি? এটা আসলে আমাদের মেডিকেল ভাষায় আমরা বলি অস্টিওপোরোসিস। একটা মানুষের প্রতি বছর ছেলে এবং মেয়ে তার কিন্তু বোনসের যে ডিস্ট্রাকশন ক্ষয়টা হয়ে থাকে একটা নির্দিষ্ট মাত্রায় কিন্তু ক্ষয় হবেই। 30 বছর আমরা যদি আমাদের জীবন দর্শনকে 3টা ভাগে ভাগ করি, 30 বছর, 30 থেকে 50 বছর, 50 বছর পরে, এখানে ছেলে মেয়ের মধ্যে একটু ভাগ আছে। ছেলে নর্মালি 30 বছর থেকে 35 বছর পর্যন্ত আমাদের এই হাড়ের ক্ষয়ের মাত্রাটা কম থাকে, হাড়ের বৃদ্ধিটা অর্থাৎ হাড়ের শক্ত বা মজবুত হওয়ার প্রবণতাটা বেশি থাকে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গেই থাকুন।